এই টেবিলে বসে আপনি বারবার বলেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। আমরা দেখলাম যে ২৪ সাল ঐতিহাসিক গণঅভ্যুত্থান ঘটলো, কিন্তু রাজনীতিতে নতুন ধারা তৈরি হয়েছে কি? ধন্যবাদ আপনাকে। আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এইটা মানে নতুন ঘটনা তো ঘটেছেই, মানে এত বড় ঘটনা অবশ্য কেবল নতুন বললে এটার হয় না। বাংলাদেশের ইতিহাসেই ধরেন এই শতাব্দীতে সবচেয়ে বড় ঘটনা আমাদের স্বাধীনতা যুদ্ধের 1971 সালের যুদ্ধের পরে আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় ঘটনা জুলাই আগস্টের অভ্যুত্থান। এবং যেভাবে এই অভ্যুত্থান মানে গড়ে উঠেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে একটা জমিন তৈরি হয়েছে, তারপরে ছাত্রদের আন্দোলন, তার উপরে অত্যাচার, তারপরে এটা সমস্ত দেশের মানুষের আন্দোলনে পরিণত হলো ছাত্রদেরকে সমর্থনের মধ্য দিয়ে এবং তাদের সাথে নেমে যাওয়ার মধ্য দিয়ে। তো এইটা এবং এই যে রাষ্ট্রশক্তির মোকাবেলা করতে হয়েছে, যেভাবে করতে হয়েছে, মানে হাজার হাজার ছাত্র শ্রমিক তরুণরা যেভাবে অকাতরে জীবন দিয়েছে, হাজার হাজারের চোখ অন্ধ হয়ে গেছে, অঙ্গহানি ঘটেছে। তো এইটা বাংলাদেশের একটা বলতে পারেন পুরো জনগোষ্ঠীর একটা নতুন করে উত্থান করেছে। নারী পুরুষ, বাঙালি, চাকমা মারমা, কিংবা আপনার হিন্দু মুসলমান, সব শিশু বৃদ্ধ অভিভাবক, মানে সবাই মিলেই কিন্তু আন্দোলনে আপনি মানে শহীদ পাবেন, আহত পাবেন সবার জায়গা থেকে। তো এই যে জায়গাটা, এটা একটা বিরাট ঘটনা। এখন এটার মধ্য থেকে মানুষের প্রত্যাশা কি বেরিয়ে আসলো, যে আগেকার জায়গাটা মানে কোনোভাবেই তাদের মানে গ্রহণযোগ্য ছিল না। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়েও একটা বড় প্রত্যাশা তৈরি হয়েছিল, একটা নতুন রাষ্ট্র সেই জায়গায় যাবে এবং ঘোষণা দেওয়া হয়েছিল। সেইটা 53 বছরে ওই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নাগরিকদের জন্য তৈরি হয়নি। কিছুই হয়নি তা বলবো না, একটা দেশ তার নানান রকম দেশের অর্থনীতি বড় হয়েছে, সেগুলো মানুষেরই কারবার। সরকারগুলোর প্রবলেম কিন্তু সরকারগুলো ছিল। জনগণ কিন্তু কাজ করে গেছে, সম্পদ সৃষ্টি করেছে, অর্থনীতির আকার বেড়েছে। কিন্তু আমরা দেখেছি যে সরকারগুলোই তারা এই ক্ষমতাটা ব্যবহার করে সেই সম্পদ লুটে নিচ্ছে, মানুষের অধিকার হরণ করে ফেলছে, মানুষের মর্যাদা নাই করে দিচ্ছে এবং একের পর এক আইন এমনভাবে তৈরি করছে যে তার ক্ষমতা আরোই বাড়ছে, আরোই বাড়ছে, প্রায় এমন ক্ষমতা অর্জন করেছে যেটার কোনো ন্যূনতম কোনো জবাবদিহিতার জায়গা নেই, যা ইচ্ছা তাই করার। এবং সেটারই সর্বশেষ পরিণতিটা আমরা দেখলাম। তো সেই জায়গায় তার বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের রায় হচ্ছে যে আমরা একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা চাই। সেটাই বন্দোবস্তের কথা, যে আমরা ফ্যাসিস্ট বন্দোবস্তের বদলে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে যেতে চাই। সেই গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার কাজটি আমি মনে করি চলমান আছে। 5 মাসে আমরা কতটুকু পথ 5 মাসের মধ্যে দুটো জায়গা এসছে। একটা হচ্ছে যে দৈনন্দিন এই একটা অন্তর্বর্তী সরকার আছে যারা এই অভ্যুত্থানের উপর দিয়ে গড়ে উঠেছে, তাদের একটা দায়িত্ব হচ্ছে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা। কারণ এটা আগেকার কোনো ধরাবাঁধা 3 মাসের সরকার না, এটা এমন একটা সরকার যে সরকারের সময়সীমা পর্যন্ত আলোচনার মধ্যে দিয়ে তৈরি হবে। ফলে এই সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা করা, মানুষের সংকট সমাধান করা। কেবল রুটিনের জায়গায় সে কিন্তু নাই, সে একদম পলিসি লেভেলের কাজ করছে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা, অর্থনীতিতে, সমস্ত সমাজ কাঠামোর মধ্যে মানুষের সকল সংকটের দায় দায়িত্বের ক্ষেত্রে। দ্বিতীয় তার কাজ হচ্ছে পলিটিক্যাল ট্রানজিশন ঘটানো, রাজনৈতিক উত্তরণ ঘটানো। এবং সেই রাজনৈতিক উত্তরণের জায়গায় কিভাবে আমরা নতুন জায়গায় যাব, সেটার জন্য কমিশনগুলো সংস্কার প্রস্তাব তৈরি করছে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে তারা প্রস্তাব করছে, সরকার আবার ঐক্য কমিশন করে সেই সব প্রস্তাব নিয়ে রাজনৈতিক দল, অন্যান্য সমস্ত স্টেক হোল্ডার, শিক্ষার্থীরা তো আছেই, তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে এই জায়গাটাতে একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যে আমরা পৌঁছাবো। সেইটা কিন্তু সেখানেই প্রশ্ন, বর্তমান বাস্তবতায় ঐক্য প্রতিষ্ঠা করাটা আসলে কতটা চ্যালেঞ্জিং? হ্যাঁ, এখন এই শেষ বাক্যটা বলি যে এটা রিপোর্টগুলো মাত্র আসছে, তার মানে 5 মাসে কিন্তু এক কমিশনগুলো কাজ করেছে। এই মাসে এই আমরা শুনেছি যে আগামী কয়েকদিনের মধ্যেই কয়েকটি কমিশন তাদের রিপোর্ট দেবে। তার মানে হচ্ছে কাজ কিন্তু অগ্রগতি ঘটছে এবং তার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে এবং দ্রুতই ইতিমধ্যে একটা নির্বাচনের মোটামুটি টাইমলাইন একটা ঘোষণা করা হয়েছে।
এই যে আলোচনা শুরু হলে আরও সুনির্দিষ্টভাবে সংস্কার কি হবে, কতদিন সময় লাগবে, নির্বাচনের আগে কোন কোন সংস্কার হবে, নির্বাচনের পরে কোন কোন সংস্কার যাবে, এবং এটার মধ্য দিয়ে একটা সুনির্দিষ্ট নির্বাচনের এবং সংস্কারের রোডম্যাপটা তৈরি হয়ে যাবে। এবং আমরা মনে করি আগামী নির্বাচন একটা সংস্কার সভার নির্বাচন হওয়া দরকার, যাতে করে এই যে সংস্কারের কাজটা সেটা নির্বাচনের জন্য কতগুলো সংস্কার, আবার সংস্কারের সম্পন্ন করার জন্য কিংবা একটা তাৎপর্যপূর্ণ অগ্রগতির জন্য আবার নির্বাচন লাগবে। কেননা সংবিধান সংস্কারের মতো বিষয়টাকে তো আপনার কিংবা পার্লামেন্টে যে করতে হবে। ফলে এই যে সংবিধান সংস্কার করেন আর যেভাবে আপনি একটা মূল লক্ষ্য গণতান্ত্রিক সংবিধানে পৌঁছানো, সেখানে ঐক্যমত্য কতটুকু, ঐক্যমত্যের সম্ভাবনার জায়গাটাতে এটা আমাদের মনে রাখা দরকার সকল রাজনৈতিক দলের আমরা সহ, যে বাংলাদেশে একটা রাজনীতির নিয়ম তৈরি করতে হবে। কিভাবে আমরা রাজনীতিটা করব, রুলস অফ দি গেমটা ঠিক করে, সেটাই রাজনৈতিক ব্যবস্থা। ক্ষমতাটা কিভাবে পরিচালিত হবে, ক্ষমতা কিভাবে চলবে, এখানে সেই তার একটা নিয়ম তৈরি করতে হবে। তাহলে ক্ষমতা এবং রাজনীতির নিয়ম তৈরি করার জন্য আমাদের ন্যূনতম ঐক্যের জায়গাটা দরকার। তার মানে এই না যে আমরা প্রতিটি দলের আদর্শ কর্মসূচি সব এক হয়ে যাবে, তা হবে না। নির্বাচন কেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা হবে, যা ইতিমধ্যেই অনেকগুলো লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু এইটা যাতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, দ্বন্দ্ব, যাতে আমাদের এই যে রুলস অফ দি গেম ঠিক করার পলিটিক্যাল ট্রানজিশন, এইটা যেন আমরা না ভুলি, সেটার জন্য আমাদের ঐক্য দরকার, ঐক্যমত্য দরকার। এবং সেইখানে এটা না করার ঝুঁকি কিন্তু পুরো দেশের অস্তিত্বের ঝুঁকি সাথে যুক্ত।